বলেন যে উচ্চ রক্তচাপ একটা নীরব ঘাতক, প্রতি বছরই বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস বা বিশ্ব হাইপারটেনশন দিবস পালিত হয়। নীরব ঘাতক কেন বলেন এটাকে? নীরব ঘাতক বা সাইলেন্ট কিলার বলা হয়। কিছু কিছু রোগ রয়েছে, যেমন ডায়াবেটিস একটা এবং উচ্চ রক্তচাপও আরেকটি বড় রোগ, যারা শরীরে যখন থাকে বেশিরভাগ ক্ষেত্রে এটা কোনো লক্ষণ আকারে প্রকাশ পায় না, নীরবে নিভৃতে শরীরের ভেতরে বসে থেকে শরীরের নানান সব ক্ষতি করতে থাকে, এবং যখন প্রকাশ পায় তখন হয়তো একটা জটিলতা হিসেবে প্রকাশ পাচ্ছে, বা তখন দেখা যাচ্ছে যে অনেক দেরি হয়ে গেছে। এজন্যই বলা হয় এটিকে নীরব ঘাতক ব্যাধি। টের পাচ্ছেন না কিন্তু ক্ষতি করে যাচ্ছে। মানে কয়েকটি তো বিশেষ অর্গান আছে যে টার্গেট অর্গান বলে, সেগুলো সরাসরি ঝুঁকির মুখে থাকে। অবশ্যই টার্গেট অর্গান, উচ্চ রক্তচাপ দীর্ঘদিন যাদের রয়েছে এবং যারা এটাকে নিয়ন্ত্রণ করছেন না, তাদের বেশ কয়েকটি জটিলতা দেখা দিতে পারে। আমি যদি উপর থেকে শুরু করি, যে ব্রেন স্ট্রোক হতে পারে বা ডিমেনশিয়া হতে পারে, চোখে রেটিনোপ্যাথি বা রেটিনাল হেমোরেজ হতে পারে, হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিয়ার, কার্ডিওমায়োপ্যাথির মতো জটিল সব রোগ হতে পারে, হৃৎপিণ্ডে কিংবা কিডনি দুর্বল হয়ে যেতে পারে। অনেকগুলো টার্গেট অর্গান ঝুঁকির মুখে থাকছে। ডক্টর ফরহাদউদ্দিন, আরো অনেক কথা শুনবো, একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরছে কিছুক্ষণ পরেই, ততক্ষণ 21-এর সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি দ্য ডক্টরস অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম উচ্চ রক্তচাপ ও তার প্রতিকার সম্পর্কে। চলুন আবার আলোচনায় ফিরে যাই। ডক্টর মোহাম্মদ ফরহাদউদ্দিন, আপনি একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব আমি বলতে পারি, তো আপনি আমাদের অনুষ্ঠানে আজকে সময় দিয়েছেন। তো আরেকটা ব্যাপার কিন্তু আমরা প্রায় অনেকেই বলেন যে আপনাদের কাছে গেলেই যারা হৃদরোগ বিশেষজ্ঞ আছেন, যে রোগীদের আগেই বলেন আপনি ওজন কমিয়ে আসেন, তারপর চিকিৎসা। এটার মাঝেটা কি আসলে? ওজন একটা রিস্ক ফ্যাক্টর, অবেসিটি একটা রিস্ক ফ্যাক্টর উচ্চ রক্তচাপ হবার পেছনে, এবং যদি আপনি উচ্চ রক্তচাপ হবার পরও ওজনটা নিয়ন্ত্রণে না নিয়ে আসেন, তাহলে তার থেকে আরো বেশি জটিলতা দেখা দিতে পারে। আজকে উচ্চ রক্তচাপ, কালকে ডায়াবেটিস, পরশুদিন আরেকটি সমস্যা, এভাবে রোগগুলো বাড়তে থাকবে, আর্থ্রাইটিস ইত্যাদি বাড়তে থাকবে। কাজেই রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ঔষধের পাশাপাশি আমরা বলি যে আপনার লাইফস্টাইলকে মডিফিকেশন করেন, জীবনযাত্রাকে পরিবর্তন আনেন। তার মধ্যে অন্যতম হচ্ছে ওজন যদি বেশি থাকে ওজন কমাতে হবে। আসলে সেই আপনি ঠিকই বলেছেন যে অনেক বেশি অবেস যারা, তাদের বিভিন্ন ধরনের সমস্যায় তারা ভুগে থাকেন। আরেকটি ব্যাপার আছে যে রক্তচাপ মাপার যে যন্ত্র, বা এটা দেখা যায় যে বাজারে পাওয়া যায়, যে নিজেই মাপতে পারে, এতে অনেক ত্রুটি দেখা যায় এবং রোগী অনেক সময় ঘাবড়িয়ে যায়। কোন ধরনের এটাকে আপনাকে অ্যাডভাইস করেন এই ধরনের? অবশ্যই, আমি ব্লাড প্রেশার মাপার ব্যাপারে বেশ কিছু আমাদের অ্যাডভাইস রয়েছে। প্রথম কথা হচ্ছে, যাদের উচ্চ রক্তচাপ নেই তারা ঘন ঘন মাপার দরকার নেই। 3 মাস 6 মাস পর পর একবার আপনার রক্তচাপ মাপুন, দেখুন যে এটি ঠিক আছে কিনা। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের জন্য বলা হচ্ছে যে আপনি নিয়মিত বিরতিতে ব্লাড প্রেশার মাপবেন। তার মানে এই নয় যে প্রতিদিন। ডক্টর ফরহাদউদ্দিন, শুনবো একজন দর্শকের সাথে কথাটা বলে নিই। হ্যালো দর্শক, কি আছেন লাইনে? আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো। আমি একটা কথা বলছিলাম যে আমি ওই পল্লী চিকিৎসক, গ্রামে চিকিৎসা করি। আচ্ছা। তো কিছু কিছু রোগীর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে রোগীর প্রেসার আপ ডাউন করছে। দেখে যে একজন রোগীর বিপি হচ্ছে সিস্টোলিক 140, ডায়াস্টোলিক আপনার 80-90। তো 140 একবার সাউন্ড পেলাম, আবার যে দেখছে যে ওই 20-এ যে সাউন্ড পাচ্ছি। এই যে এত ব্যবধান, এটা কি কারণে এই ব্যবধানটা হয় রোগীর? সেই রোগী কি ওষুধ খাচ্ছেন? ওষুধ খাওয়া অবস্থাতেই এই অবস্থা? পরের সাউন্ডটা কখন পাচ্ছেন আপনি? সাউন্ডটা পাচ্ছি ধরেন 140-এ সাউন্ড পেলাম, আবার 130-এ পাচ্ছি, যে নিয়মিত যে হার্টবিটটা এটা পাচ্ছি না। জি জি, এগুলি মাপাতে বোধ একটু সমস্যা আছে। জি, এরকম হতে পারে, এরকম ব্লাড প্রেশার মাপার সময় এরকম হতে পারে। সেক্ষেত্রে আপনার জন্য আমাদের পরামর্শ হচ্ছে গিয়ে যে আপনার ব্লাড প্রেশার মেশিনটা ঠিক রয়েছে কিনা এটি দেখতে হবে। এটি ক্যালিব্রেশন। খুবই সহজভাবে বলি যে আরেকটি ভালো ব্লাড প্রেশার মেশিনের সাথে তুলনা করুন যে এটি ঠিকমতো কাজ করছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে, যখন আপনি ব্লাড প্রেশার নামাবেন, আপনি বাতাসটাকে ছাড়বেন, তো সেটি ছাড়ার একটা নিয়ম আছে। প্রতি 2 সেকেন্ড পর পর যেন 1 মিলিমিটার করে নামতে থাকে, বা প্রতি 1 সেকেন্ড পর পর যদি 1 মিলিমিটার করে নামে, অর্থাৎ এই গতিতে আপনাকে বাতাসটা নামাতে হবে যদি আপনি ঠিকমতো শুনতে চান আপনার কানে।
যদি দুই ভাবে শোনেন যে উপরে একটা পাচ্ছেন, পরবর্তীতে নিচে আরেকবার পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি আবার পুরোটাকে জিরো করে আবার মাপটি নিন, দেখুন যে আপনি একটি বার পাচ্ছেন কিনা। তারপর যদি এরকম হয় তাহলে আপনাকে নিচেরটার মাপ নিতে হবে। এমনিও তো আইডিয়ালি 3 বার মাপা উচিত। জি, এমনি নিয়ম হচ্ছে কি, যখন আপনি ব্লাড প্রেশার মাপবেন তার অনেকগুলো নিয়ম আছে, তার মধ্যে একটা নিয়ম যেটা আপনি বললেন যে আইডিয়ালি 3 বার মাপা উচিত এবং দু হাতে প্রয়োজনে মাপা উচিত। দু হাতে যদি আপনি ব্লাড প্রেশার তারতম্য পান তাহলে যে হাতে বেশি পাচ্ছেন সেটিকে ধরে নেবেন। আরেকজন দর্শকের সাথে কথা বলিনি। হ্যালো দর্শক, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আর আমি নরসিংদীপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আর আমি, আমার বয়স 33। হ্যাঁ। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমার বয়স 33। আমি ইদানিং যাবত আমার খুব মাথা ব্যথা এবং গাড় ব্যথা করতো। আচ্ছা। আমি একটা জব করি পলাশিউর হাজার ফ্যাক্টরিতে। আমার এখানে পর্যাপ্ত সাউন্ড আছে। আপনার এখন সমস্যাটা কি হচ্ছে? সমস্যাটা হলো স্যার, আমি যখন এই 3 মাস আগে আমার মাথা ব্যথা এবং গাড় ব্যথা করতো, তখন আমি ডাক্তারের কাছে যাই, তখন ডাক্তার আমাকে বলছিল যে আপনার হাই প্রেশার। আচ্ছা, কোন ওষুধ খাচ্ছেন এখন? আমি অ্যাডভাইস করলো এবং ওষুধ দিল। আচ্ছা, এখন কেমন আছেন? দিল আমাকে ওসাটিল 50। আচ্ছা, এখন কেমন আছেন? 50 খাওয়ার পর আমার দেখা গেল যে প্রেশার 140 থেকে নেমে হঠাৎ করে আমার 70 এসে বললো। আচ্ছা, তারপর স্যার আমাকে ওসাটিল 25 খাওয়ার কথা বললো। আচ্ছা, ঠিক আছে। এবং ওসাটিল 25 খাওয়ার পরও আমার দেখা যায় মুখ ব্যথা এবং মুখ ভার লাগে। আচ্ছা আচ্ছা, উত্তরটি শুনুন দর্শক। জি ভাই, আমি শুনেছি আপনার কথা, অনেকগুলো ইস্যু এখানে চলে এসেছে। প্রথম কথা হচ্ছে গিয়ে যে আপনার ডাক্তার সাহেব যদি ধরে নেন যে আপনার উচ্চ রক্তচাপ রয়েছে, তিনি আপনাকে ওষুধ দিয়েছেন। ওসাটিল 50 বা এই এআরবি জাতীয় ওষুধগুলোর একটা সাইড এফেক্ট হচ্ছে ফার্স্ট ডোজ হাইপোটেনশন, অর্থাৎ এগুলো হঠাৎ করে ব্লাড প্রেশার অনেকখানি কমিয়ে দিতে পারে। এজন্য এগুলো খাওয়ার প্রথম দিকে এগুলো খাওয়ার বেলায় আমরা পরামর্শ দিই যে আপনি রাত্রে খান, শোবার আগে খান, খাওয়ার পর চুপচাপ শুয়ে পড়ুন প্রথম দিকে, যাতে করে আপনার এই ধরনের হঠাৎ করে ব্লাড প্রেশার কমে যাওয়ার পরিস্থিতি তৈরি না হয়। আরেকটা আমি ডক্টর ফরহাদ যোগ করতে পারি যে একেবারে প্রথম ভিজিটেই যদি আমরা প্রেশার ওষুধটা না দিয়ে দাও ভালো। আমি সেটাই বলছিলাম যে ওই স্টোরিতে আমি আর যাইনি, যে অনেক লম্বা হয়ে যাবে গল্পটা, যে সব ঘাড়ে ব্যথার কারণে যে উচ্চ রক্তচাপ, আবার আপনি যদি ঘাড়ে ব্যথা থাকা অবস্থায়, মাথা ব্যথা থাকা অবস্থায় আপনি আপনার ব্লাড প্রেশার মাপেন, ব্লাড প্রেশার একটু বাড়তি পেতে পারেন, সেটা যে উচ্চ রক্তচাপ রোগ তা কিন্তু না, এটা একটা স্ট্রেসে পড়ে আপনার রক্তচাপটা বেড়ে গেছে। অন্তত তখন একটু ডায়াজিপাম খেয়ে, জন্য আপনার কথাটা ঠিক যে একবারের ভিজিটে উচ্চ রক্তচাপকে ডায়াগনোসিস না করে সাবসিকুয়েন্ট ভিজিটে করা ভালো, যদি না প্রথম ভিজিটে ব্লাড প্রেশার 180 এর উপর পাওয়া যায়। সেটি খুব অস্বাভাবিক যদি পাওয়া যায় সেটা অন্য কথা, সেটি অন্য কথা, কমিয়ে ফেলতেই হবে। আচ্ছা, এই আমরা তো মাপার কথা আসলাম, এখন এর জটিলতার কথা আমরা এসেছি, আমরা একটু চিকিৎসা নিয়ে কথা বলবো। চিকিৎসার ব্যাপারে আগে আমরা যখন জুনিয়র ডাক্তার ছিলাম একটি ওষুধ দিয়ে আমরা চিকিৎসা করতাম, এখন আমাদেরকে 2 বা ততোধিক বা আরো বেশি ওষুধ প্রয়োগ করতে হয়। এটা আসলে কেন? সময়ের সাথে আসলে কনসেপ্ট অনেক পাল্টে গেছে। এখনকার গবেষণায় দেখা যাচ্ছে যে একজন উচ্চ রক্তচাপ রোগী রোগটা তো পুরো সারবে না, এটা সারা জীবন নিয়ন্ত্রণ করার ব্যাপার, এবং তার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে গেলে ইন দ্য লং টার্ম, দীর্ঘমেয়াদে একটা ওষুধ তার জন্য যথেষ্ট না, অন্তত 2টো ওষুধ লাগে, কারো কারো বেলায় আরো বেশিও লাগে। এবং সেই কারণেই দেখা যায় আজকাল 2টো ওষুধ দিয়ে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে এবং কম্বাইন্ড চলে আসছে। দেখতে একটা ওষুধ লাগে, আসলে তার মধ্যে 2টো ওষুধ। চিকিৎসা নিয়ে আরো অনেক কথা শুনবো। ডক্টর ফরহাদ একটি বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, সময় হলো আরো একটি বিরতিতে যাবার, ফিরছে কিছুক্ষণ পরেই, ততক্ষণ 21-এর সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ, দ্য ডক্টরস অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম উচ্চ রক্তচাপ এবং তার প্রতিকার সম্পর্কে। আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার মোহাম্মদ ফরহাদউদ্দিন, কনসালটেন্ট, জাতীয় হৃদরোগ হাসপাতাল। ডক্টর মোহাম্মদ ফরহাদউদ্দিন, অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির পর যে এইবার যে প্রশ্নটা আমি রাখবো খুব গুরুত্বপূর্ণ, যে সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের মেশিন আছে উচ্চ রক্তচাপ মাপার বা রক্তচাপ মাপার, তো এটা কি ভ্যারি করতে পারে মেশিনে? আর অনেকে আছে নিজে নিজে অটো চেক করার যন্ত্র বাজার দোকানে পাওয়া যাচ্ছে, এগুলো তো অনেক সময় এটার জন্য সৃষ্টি হয়।
এটার জন্য একটা নির্দিষ্ট কিন্তু গাইডলাইন রয়েছে, বা গাইডলাইনগুলোতে এই ব্যাপারে নির্দিষ্ট কথা রয়েছে। যারা নিজেরা নিজেদের ব্লাড প্রেশার মাপতে চান তাদের জন্য এখন বলা হচ্ছে অটোমেটেড ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন ব্যবহার করার কথা, যেটি নিজে থেকে পড়া যায় এবং নিজে জাস্ট একটা বাটন চাপলে নিজে থেকে ব্লাড প্রেশারটা রেকর্ড করা যায়। যদি এটি ভালো কোম্পানির এবং মানসম্মত স্বীকৃত কোম্পানিরটা পাওয়া যায় তাহলে আপনি সেটি ব্যবহার করুন। যার সে সামর্থ্য নেই কিংবা সেটা পাচ্ছেন না তাদের জন্য অ্যানারয়েড ব্লাড প্রেশার মেশিন, যেটি বহুল প্রচলিত আমরা ব্যবহার করছি, সেটি দিয়ে মাপতে পারেন। সমস্যা হচ্ছে সেটি দিয়ে নিজে নিজে মাপাটা একটু কষ্টের, আর সেটির জন্য আরেকজনের হেল্প লাগে। আর নিজে নিজে মাপলেও কিন্তু একটু আবার সাইকোলজিক্যাল একটা জিনিস কাজ হতে পারে। এটা আরেকটু দর্শকের সঙ্গে কথা বলে নিই। হ্যালো দর্শক, কে আছেন লাইনে? আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো জি, হ্যালো জি শুনতে পাচ্ছি, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আব্দুল হান্নান, গ্রাম কামরা উত্তরপাড়া। জি, ডাকঘর কামরাবো। আপনার সমস্যা বলুন, সমস্যা বলুন। আমার একটু বলছিলাম কি যে উচ্চ রক্তচাপের উপসর্গগুলি কি, যে আমি কি ধরনের সমস্যা দিলে বুঝবো যে আমার উচ্চ রক্তচাপ হয়েছে, এভাবে আমি টেস্ট করবো। আচ্ছা দর্শক ধন্যবাদ, আমরা এটা আলোচনা করবো এখন, উচ্চ রক্তচাপের লক্ষণগুলো। যে বেশিরভাগ ক্ষেত্রে ভাই উচ্চ রক্তচাপ কোনো লক্ষণ আকারে প্রকাশ পায় না। আমরা আগেই বলেছি এটা নীরবে নিভৃতে আপনার শরীরে বসে থাকবে এবং ক্ষতি করতে থাকবে। কিছু কিছু রোগীর বেলায় উচ্চ রক্তচাপ কিছু নন স্পেসিফিক কমপ্লেইন আকারে প্রকাশ পায়। যেমন কেউ বলেন, একটু আগে আমাদের একজন দর্শক ঘাড় ব্যথা করছে, ঘাড়ে ব্যথা হয়, বুকে ব্যথা হয়, মাথা ব্যথা হতে পারে, বুক ধরফর করতে পারে, দুর্বল লাগতে পারে, অল্পতে হাঁপিয়ে যেতে পারেন ইত্যাদি সব উপসর্গ। কিছু কিছু রোগীর বেলায় যেহেতু এটি উচ্চ রক্তচাপ ইনিশিয়ালি কোনো লক্ষণ আকারে প্রকাশ পায় না, পরবর্তীতে গিয়ে একটা জটিলতার লক্ষণ আকারে প্রকাশ পায়। যেমন ধরুন দুর্বল হয়ে গেছে কিডনি, তখন দেখা গেছে যে কিডনি জনিত সমস্যাগুলো লক্ষণ প্রকাশ পাচ্ছে, কিংবা হার্ট বুকে চাপ চাপ ব্যথা হচ্ছে, দেখা গেল যে এটা একটা হার্ট অ্যাটাক কিংবা হার্টের রক্তনালী স্টেনোসিস বা ব্লক আকারে কারণ এটা ব্যথা হচ্ছে, এটা উচ্চ রক্তচাপ। অনেক লক্ষণ আছে। আরেকটা ব্যাপার আছে ডক্টর মোহাম্মদ ফরহাদউদ্দিন, সেটা হচ্ছে যে অনেক রোগীকে আমি দেখি যে উচ্চ রক্তচাপ হয়েছে, ডায়াগনোসিস কমপ্লিট করা হয়েছে, কিন্তু ওষুধ দেওয়া হয়েছে, সে ওষুধ খাচ্ছে না। কি বলছে যে এটা যদি শুরু করি সারা জীবনে খেয়ে যেতে হবে, এই যে একটা ভুল কনসেপ্ট অনেকের মধ্যে আছে, আপনি নিশ্চয়ই অভিজ্ঞতা আছে। জি জি, আমাদেরকে অনেক রোগী সেই কথাটা বলেন যে একবার শুরু করব তো সারা জীবন খেতে হবে। আপনার প্রয়োজন হলে আপনি সারা জীবন খাবেন না কেন, আপনি আরো অনেক রোগের জন্যই কিন্তু সারা জীবন ওষুধ নিয়ন্ত্রণ রাখতে হবে। যেমন ডায়াবেটিসের জন্য ওষুধ খান, আপনার একটা হাঁপানি হলে হাঁপানির জন্য সারা জীবন ওষুধ ব্যবহার করেন। উচ্চ রক্তচাপ তাহলে কি দোষ করলো? বরং আপনি যদি উচ্চ রক্তচাপের জন্য ওষুধ খান নিয়মিত এবং সেটি সারা জীবন খান প্রয়োজনে, তাহলে রক্তচাপটা নিয়ন্ত্রণে থাকবে এবং দীর্ঘমেয়াদী অনেক জটিলতা থেকে আপনি বাঁচবেন। এই যে মারাত্মক ধরনের জটিলতা, কিডনি ফেলিওর, অনেক রোগী আছে কিডনি ফেলিওর নিয়ে এসছে, উচ্চ রক্তচাপের ওষুধ খাইনি সারা জীবন। একদম শেষ পর্যায়ে আমরা আমাদের জীবনধারার সম্পর্কে একটু জি, জীবনধারার পরিবর্তনের মধ্যে আমরা বলি যে আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ওষুধ যদি প্রয়োজন হয় আপনি খাবেন, পাশাপাশি আপনাকে অবশ্যই আপনার ওজন কমাতে হবে, ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, খাদ্যাভ্যাসের মধ্যে আমূল পরিবর্তন আনতে হবে, যেখানে শাকসবজি বেশি পরিমাণ থাকবে এবং ফ্যাটি জাতীয় খাবার এবং অতিরিক্ত লবণ থাকবে না, পাতে এক্সট্রা সল্ট থাকবে, সেটা কাঁচা লবণ, টালি লবণ যাই থাকবে না। রেগুলার ব্যায়াম করবেন বা এক্সারসাইজ করবেন। ধূমপান যিনি করছেন বর্জন করবেন, যিনি তামাক পাতা সেবন করছেন তিনি তামাক পাতা বর্জন করবেন, এবং খুব ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে দুশ্চিন্তা মুক্ত থাকার জন্য উৎকণ্ঠা মুক্ত থাকার চেষ্টা করবেন। মানে জীবনটা হবে যে অশুভ প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে সুন্দর একটা জীবনে দুশ্চিন্তার উপাদান থাকবে, কিন্তু সেটিকে নিয়ন্ত্রণে রেখে নিয়ন্ত্রিত জীবন যাপন করুন। একদম শেষ পর্যায়ে রেজিস্টার্ড হাইপারটেনশনটা সম্পর্কে, রেজিস্টার্ড হাইপারটেনশনের বৈজ্ঞানিক সংজ্ঞা হচ্ছে এমন যে একজন মানুষের উচ্চ রক্তচাপ রয়েছে এবং তাকে পরপর অন্তত তিনটি ওষুধ দেওয়া হলো, যার মধ্যে একটি ডায়াবেটিক জাতীয় ওষুধ রয়েছে, কিন্তু তারপরও পূর্ণমেয়াদে দেওয়ার পরও তার রক্তচাপটা নিয়ন্ত্রণে আসছে না। সেক্ষেত্রে দেখতে হবে তার শরীরে এমন কোন রোগের উপস্থিতি রয়েছে কিনা যার কারণে উচ্চ রক্তচাপটা এই পর্যায়ে চলে এসেছে, নিয়ন্ত্রণে আসছে না। সেই ক্ষেত্রে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করার জন্য সেই রোগটিকে চিকিৎসা করতে হবে, পাশাপাশি তাকে আরো ইভালুয়েশন করে আরো কিডনিতে কোনো সমস্যা আছে কিনা সেটা কিডনি থেকে শুরু করে আরো অনেক হরমোনজনিত সমস্যা থাকতে পারে, সেই ক্ষেত্রে তাকে সুনির্দিষ্ট চিকিৎসায় যেতে হবে। আর ধূমপানের ব্যাপারটা একটু ধূমপান অবশ্যই বর্জন করতে হবে। ধূমপান উচ্চ রক্তচাপের কারণ,
ধূমপান যিনি করছেন, উচ্চ রক্তচাপের রোগীদের মধ্যে যারা ধূমপান করছেন তাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসছে না এবং ভবিষ্যতে আরো অনেক জটিলতায় তিনি পড়ছেন এবং আরো অনেকগুলো অসুখ উচ্চ রক্তচাপের সাথে চলে আসতে পারে। সবকিছু মিলে আপনার শরীরকে অনেক বেশি বিপর্যস্ত করে। শীতকাল, দুপুরে রাত্রে সব বিয়ের দাওয়াত খেতে হচ্ছে, এই যে খুব বেশি ফ্যাটি খাবার খেয়ে রক্তচাপ কি বেড়ে যেতে পারে না? জি, যে কোনো খাবার পরে কিন্তু রক্তচাপ বেড়ে যায়। এই জন্য আমরা বলি যে আপনি যদি রক্তচাপ মাপতে চান তাহলে সাথে সাথে মাপবেন না, খাবার পরে আপনি অন্তত 1 ঘন্টা পরে আপনি রক্তচাপটি মাপুন। আর তাছাড়াও তো হচ্ছে গিয়ে যে আপনি যদি খুব বেশি রিচ ফুড খান তাহলে তার জন্য আপনার রক্তের চর্বির পরিমাণ বেড়ে যেতে পারে, ডিসলিপিডিমিয়া হতে পারে, সেখান থেকেও কিন্তু উচ্চ রক্তচাপের জটিলতা বেড়ে যেতে পারে। পরিমিত খাবারই খেতে হবে, অবশ্যই খাদ্যাভ্যাস নিয়ন্ত্রিত। আর প্লেন ডায়েট ইজ দ্য বেস্ট ডায়েট, রিচ ফুড যত অ্যাভয়েড করা যায়। এক্স্যাক্টলি। ডক্টর ফারহাদউদ্দিন অনুষ্ঠানে এসেছেন, আমাদের দর্শকদের এই উচ্চ রক্তচাপ এবং এর জটিলতা নিয়ে অনেক মূল্যবান তথ্য দিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমার কথা ধৈর্য ধরে শোনার জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আমার আজকের অনুষ্ঠান থেকে আপনারা নিশ্চয়ই উপকৃত হয়েছেন। দর্শক, আপনার সমস্যা জানিয়ে আমাদের চিঠি, ইমেল পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক দ্য ডক্টরস, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারণ বাজার, ঢাকা 1215। ইমেল দ্য doctors@21-tv.com। এছাড়াও অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানিয়ে ভিজিট করুন www.21-tv.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে একই দিনে একই সময়। আশা করি সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এটাই আমাদের প্রত্যাশা। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।